নমস্কার, আমার নাম সৌরদীপ অধিকারী। মোদক ট্রেনার একাডেমির উদ্যোগে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে উদযাপিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। প্রতিটি পর্বে আমরা স্মরণ করে চলেছি সেই বীর গাথা, যা একসময় আমাদের মুক্তি দিয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে এই স্বাধীনতা দিবস আরো বেশি করে তাৎপর্যপূর্ণ, কারণ যত দিন এগোচ্ছে এই স্বাধীনতা শব্দটি অধিকতর প্রকট হচ্ছে সাধারণের মনের অন্তরে। প্রতিটি পর্বে আমরা ভারত মাতার বীর সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে চলেছি, যারা তাদের সুমহান আত্মবলিদানে আজও স্বমহিমায় ভাস্বর। আজকের এই অনুষ্ঠানের স্বাগত কথনে আমি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কবিতা অন্তর্ভুক্ত করেছি, যেটি বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে ভীষণই গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমি কবিতাটি পাঠ করছি। কবি সুকান্ত আচার্যের লেখা কবিতা পতাকার ৫ রং। বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, ৩টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে ৫ রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেকে, বুঝাও কি করে ৫টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে ৪টে। অবোধ শিশুটি বললে তখন, রং আছে আর এক। লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো ৫টি, এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে ৭০টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? ধন্যবাদ। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সবাইকে সাদরে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমাদের অনুভব করতে হবে স্বাধীনতা এই শব্দটির সূক্ষ্মাতি সূক্ষ্ম অর্থকে, কারণ এটি শুধুমাত্র শব্দ নয়, অন্তরে প্রকৃত রূপে মনন করতে হবে। মুক্ত হতে হবে সংকীর্ণতা থেকে, আমি থেকে আমরা, অন্ধকার থেকে আলো, ক্ষুদ্র থেকে বৃহত্তর। এটা আমাদের
সামগ্রিক উন্নয়ন তথা জাতিগত সমৃদ্ধির পরম ঐক্য, উন্নততর ভারতবর্ষ থেকে উন্নততম ভারতবর্ষ, আমরা সমগ্র দেশবাসী এই স্বপ্ন বুকে নিয়ে চলি। আজকে যিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন, তিনি হলেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর মনতোষ দাশগুপ্ত মহাশয়। তার সম্বন্ধে কিছু কথা সকলের সাথে ভাগ করে নেওয়া অতি আবশ্যক। সাম্প্রতিককালে তিনি প্রেসিডেন্সি কলেজের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। এখানেই কিন্তু শেষ নয়, এছাড়াও তার রয়েছে সুদীর্ঘ অভিজ্ঞতা। চেতলা বয়েজ হাই স্কুলে তিনি দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করেছেন। নিউ আলিপুর কলেজ কলকাতায় এক সময় তিনি অধ্যাপনা করেছেন। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ নদিয়া, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ কোচবিহার এবং বারাসাত গভর্নমেন্ট কলেজ উত্তর ২৪ পরগনা তথা বিবিধ শিক্ষা প্রতিষ্ঠানে তার মূল্যবান অবদান রেখে সমৃদ্ধ করেছেন অসংখ্য ছাত্রছাত্রীকে। তিনি অধ্যাপনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট সমৃদ্ধ হয়েছে তার মূল্যবান অবদানে। না, এখানেই শেষ নয়, এছাড়াও আরো অসংখ্য প্রতিষ্ঠানকে তিনি সমৃদ্ধ করেছেন নিজের প্রজ্ঞায়। অসংখ্য ছাত্রছাত্রীরা পেয়েছে তার স্নেহ স্পর্শ। এখন সম্মাননীয় বক্তা ডক্টর মনতোষ দাশগুপ্ত মহাশয়কে আমি সবিনয় অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে মাননীয় বক্তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমার সম্বন্ধে বলা হলো অনেক বেশি, তার একটা কারণ বোধহয় যে মোদক একাডেমি আমাকে ভালোবাসায় অভিষিঞ্চিত করে রেখেছে। আজকে আমরা ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় মিলিত হয়েছি। কাজেই প্রথমেই সবাইকে আমি এই স্বাধীনতা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং এই স্বাধীনতার আনন্দ আমরা ভাগ করে নিচ্ছি। কিন্তু যদি আমাকে বলা হয় কিংবা যদি মোদক একাডেমিকেই কেউ প্রশ্ন করে, আচ্ছা এই যে আপনারা স্বাধীনতা দিবস উপলক্ষে পরপর এতগুলি আলোচনা সভা করছেন, সারা বছর কি আপনারা এই দিনটিকে এমন ভাবে মনে রাখেন? সারা বছর কি একইভাবে এই দিনটি আপনাদের উদ্দীপনা জাগায়? মোদক একাডেমির উত্তর কি হবে আমি জানি না, কিন্তু যদি আমাকে বলা হয় আমি বলবো না, জাগায় না। বছরের আর কটা দিন সত্যি এই দিনটাকে আমি অন্তত ভুলেই থাকি। কেন ভুলে থাকি না, কারণ আমি স্বাধীন যে, কাজেই স্বাধীনতা দিবসটিকে নতুন করে আর মনে হয় না। আমার বাড়ির সামনে একটা জাতি ফুলের গাছ আছে, সবসময় সেটি ফুলে ছেয়ে থাকে, তলাতেও পড়ে থাকে অনেক ফুল, কিন্তু এই সুন্দর গাছটিকে যাতায়াতের পক্ষে আমার মনেই থাকে না। আকাশে অনেক তারা আছে, কিন্তু সেই তারার কথা মনে থাকে না। এমনকি
আকাশ যখন অন্ধকারে লেপে থাকে তখনও কিন্তু মনে হয় না তারাগুলি গেল কোথায়। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এই ভুলের কথা গুরুদেব খুব সুন্দরভাবে বলেছেন, যেটি এই দিনটির সম্বন্ধেও প্রয়োগ করা যায়। গুরুদেব লিখছেন, আনমনে পথ চলি, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে ভরপুর, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ওই ভুলের শূন্যতা মাঝে সুর ভুলে দেয়, ভরে দেয়। স্বাধীনতা দিবস এমনই একটি জিনিস, আমি স্বাধীন, কাজেই নতুন করে স্বাধীনতা দিবসের অস্তিত্বটি মনে পড়ে না। কিন্তু এই একটি দিন মনে করার তবে সার্থকতা কি? সার্থকতা এইখানে যে এই দিনটি হয় তখন গত এক বছরে আমি কি করেছি, আমরা কি করেছে, সমাজ কি করেছে, দেশ কি করেছে, তথা পৃথিবীর জন্য আমরা এই ক্রমে কি করেছি তার একটি হিসেব নিকেশ হয়, এবং আগামী দিনে আমাদের কি করতে হবে বা আমরা কি করব তারও একটি অঙ্গীকার, অলিখিত অঙ্গীকার মনের মধ্যে আমরা লালন করে রাখি। হয়তো আগামী এক বছর সবগুলো পূর্ণ করতে পারবো না, কিন্তু এই পূর্ণ করার প্রয়াসেই হচ্ছে এই দিনটির সার্থকতা। সেই সার্থকতার মধ্যে দিনটিকে ভুলে গেলে ক্ষতি নেই আমি মনে করি। আজকে আমার যে বক্তৃতার বিষয় বা আপনাদের সঙ্গে ভাব বিনিময়ের যে বিষয়, সেটি হচ্ছে স্বাধীনতা দিবসের ভাব। এই স্বাধীনতা দিবস কতগুলি ভাবনা, কতগুলি স্মৃতি মৃদুরতা, কতগুলো ছবি স্পষ্ট কিংবা অস্পষ্ট হয়ে যাওয়া মনের মধ্যে ফিল করে। মোদক একাডেমির একজন গুরুত্বপূর্ণ সদস্যা আমাকে বলেছিলেন যে প্রথম স্বাধীনতা দিবসে আপনার কি কোনো স্মৃতি আছে, যদি থাকে তাহলে একটু বলুন। আমার জন্ম 1942 সালে, সেই হিসেবে 16ই জানুয়ারি, সেই হিসেবে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন আমার বয়স হচ্ছে 5 বছর 7 মাস। আবার কিন্তু গর্ব করে বলছি না, হয়তো অনেকেরই হয়, আমার স্মৃতি কিছুটা কিছুটা মনে পড়ে। আমার বয়স যখন 2 শেষ হয়ে 3-এ, ওই 2-3 বছরের কাছাকাছি, একটু প্লাস মাইনাস, সেই সময় থেকে কিছু কিছু ঘটনা আমার মনে আছে। যেমন 50-এর মন্বন্তর, 1350 সাল মানে 1943, কিন্তু তারপরেও তো কিছুদিন তার ফলশ্রুতি ছিল। আমার মনে আছে যে আমরা সেই সময় তত পর্যাপ্ত অন্ন চাল ছিল না তখনও। আমরা তখন একবেলা, মনে আছে, রাঙা আলু, মানে আমাদের দেশে বলতো মিষ্টি আলু, সাদা রঙের, আমরা সেদ্ধ খেতাম রাত্রিরে। এবং আমার এখনো মনে আছে একদিন আমি যে মিষ্টি আলুটি পেয়েছিলাম সেটি ঠিক শাঁখের মতো দেখতে, এখনো আমার চোখে ভাসে। তো কাজেই 5 বছর 7 মাস এই বয়সের কথা কিছু আমার মনে থাকার কথা। দেশ স্বাধীন হয়েছে, আর কদিন আগে থেকে দেখছি দিদিরা, আমার এক জ্যাঠতো দিদি এবং 2 দিদি নিজে
তারা কলকাতায় চলে এলেন। কলকাতা জানতাম না, তারা চলে এলেন বাড়ি ছেড়ে। আমার বাবারা 3 ভাই, তাদের ছেলেরা অর্থাৎ আমার দাদা, আমার বড় জ্যাঠামশার 2 ছেলে এবং মেজ জ্যাঠামশার 1 ছেলে, তারা এদিকে আগেই চলে এসে একজন প্রতিষ্ঠিত, অন্যরা প্রতিষ্ঠার সুযোগ খুঁজছেন, তারা তাদের কাছে চলে এলেন। এটা পরে জেনেছি। তাহলে বাড়িতে আমি, আমার মা, আমার একেবারে পিঠোপিঠি আমার 1 দিদি, আমার ছোট 1 বোন আর 2 জ্যাঠামশাই। বাবা ঢাকায় কাজ করতেন, আমার বাড়ি ছিল শীতলক্ষা পার হয়ে বন্দর গ্রামে, নারায়ণগঞ্জ, তখন মহকুমা, এখন তো জেলা। অন্ধকার, বাবা ফেরেননি অফিস থেকে, অন্ধকার, আলো জ্বালানো হচ্ছে না, বুঝতে পারছি না কেন আলো জ্বালানো হচ্ছে না। অন্ধকার, ঘরের 1 কোনায় একটি ছোট্ট হ্যারিকেন, সেটি কাগজ দিয়ে ঢাকা, চিমনিটা কাগজ দিয়ে ঢাকা, দুদিকে গোল হয়ে বসে আছে। হঠাৎ শোনা গেল আল্লাহু আকবর। মা বললেন, ওই যে আল্লাহু আকবর কইতাছে। আমরা মার কাছে ঘেঁষে বসলাম। বুঝলাম না যে আল্লাহু আকবরের মধ্যে ভয়ের কি আছে, কিন্তু ভয়ের যে কিছু আছে বুঝেছিলাম। কিছুদিন আগে বাবার 1 পিসতুত ভাই আমাদের বাড়ি থেকে পড়তেন, তিনি অসুস্থ হয়েছিলেন। সেদিন সুস্থ হয়েছে, ভাত পথ্যি করবেন আর কি। হঠাৎ আল্লাহু আকবর শুনে তিনি হার্ট ফেল করেছেন। কাজেই আল্লাহু আকবর যে একটি ভীষণ কিছু, এরকম ভাষায় কিছু। সেদিন ওই মাকে জড়িয়ে আমরা অপেক্ষা করছি যে বাবা কখন আসবে। বাবা আসার পরে মাও স্বস্তি পেলে, আমরাও স্বস্তি পেলাম। তারপরে খাওয়া দাওয়া ইত্যাদি হলো। আমার কাছে প্রথম স্বাধীনতা দিবস এইটি। তারপরে অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পরে অনেকে দেখেছি, শুনেছি অনেকের স্মৃতিচারণে, যে পূর্ববঙ্গের অনেকে বোঝেননি যে স্বাধীনতার অর্থটা কি, যে আমাদের দেশ চলে গেল। সেখানকার অনেক মানুষ কলকাতায় নাকি এসেছিলেন স্বাধীনতা দিবসের উদযাপন দেখতে এবং উপভোগ করতে। আর স্বাধীনতা দিবস যে কিছু মানুষের কাছে কি বিভৎসতা নিয়ে এসেছিল। যারা প্রমথনাথ বিশি 15ই অগাস্ট বলে একটি উপন্যাস আছে, খুব বড় না, চটি উপন্যাস, তাতে একটি কল্পিত শহর দিনাজশাহী, সেই দিনাজশাহী শহরে একটি পরিবারের, তথা সেই পরিবারের বড় মেয়ে, তার যে ট্র্যাজিক জীবনের বর্ণনা রয়েছে। আবার স্বাধীনতার পরে পাকিস্তান সরকারের হাতে 1 মুসলমান রমণী, তার নির্যাতন নিয়ে প্রবোধ সান্যালের ধাসুবানু বলে একটি বিখ্যাত উপন্যাস আছে, সেটি যারা পড়েছেন তারা বুঝেছে যে সেই সময় 2 প্রান্তেই, বাংলার 2 প্রান্তেই মানুষকে কেমন ভুগতে হয়েছিল। শুধু যে হিন্দুদের ভুগতে হয়েছিল তা না, মুসলমানদেরও সমানভাবে ভুগতে হয়েছিল পূর্ব পাকিস্তান। এই হচ্ছে আমার প্রথম স্বাধীনতা দিবসে। তারপরে তো আস্তে আস্তে আমরা এই অঞ্চলে চলে এলাম, সে অন্য কথা। আর স্বাধীনতা দিবসে ভাবনা মানে এইরকম অনেক ভাবনা, ওই যে বললাম কিছু অস্পষ্ট হয়ে গেছে, কিছু স্পষ্ট রয়েছে, আবার কিছু ভাবনার ফলে স্পষ্টতর হয়ে ওঠে। সেইখানে স্বাধীনতার কথা বললেই মনে পড়ে সেই
নজরুলের বিখ্যাত গানটি কান্ডারি হুঁশিয়ারে এক জায়গাতে আছে না, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষিত দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতির গরিবের ত্রাণ, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান। এই গানটির একটি সুন্দর ইতিহাস আছে। গানটি নজরুল লিখেছিলেন, তিনি তখন কৃষ্ণনগরে থাকেন। যারা কৃষ্ণনগরে গেছেন, এখন তো কৃষ্ণনগরে অনেক উন্নত হয়ে গেছে, ওই রাজবাড়ির পাশ দিয়ে আসার সময় একটা জায়গাতে, ওই এখন আছে কিনা জানি না, আমি কৃষ্ণনগরে কিছুদিন ছিলাম, অধ্যাপনা করেছি, সেখানে যে ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিস যেটা, সেইখানে একটা ঘরে, সেখানে নজরুল ইসলাম থাকতেন। বীরেন্দ্রনাথ শাসমল তখন বাংলা কংগ্রেসের সভাপতি, তিনি গেছেন কৃষ্ণনগরে, তাকে সম্বর্ধনা দেওয়া। তো সবাই, তো নজরুল নিজেই বলেছেন আমি উদ্বোধন সঙ্গীত গাইব। তো হ্যাঁ, নজরুল গাইবে, তো ভালো কথা। হ্যাঁ, ও মা, নজরুল উধাও, অনুষ্ঠানের দিন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুষ্ঠানের আগের দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুষ্ঠানের দিনও দুপুরবেলা পর্যন্ত তিনি নেই। বিরক্ত হলেন সবাই, বিকল্প ব্যবস্থাও তৈরি করছেন। বিকেলে নজরুল ফিরে এলেন নতুন গান গেতে, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারা পাহাড় হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে বীরেন্দ্রনাথ, এই কান্ডারি হচ্ছেন কে? বীরেন্দ্রনাথ শাসমলকে উপলক্ষ করে বলেছে। সেখানেই তিনি লিখছেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যায়। আমি একবার একদিন, একদিন নয় কয়েকদিন, তার মধ্যে একদিন আর কি, আলিপুর জেলে একেবারে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ছিলাম। ওই একজন দণ্ডা যাবজ্জীবন দণ্ডাজ্ঞা প্রাপ্ত একজন আসামি, তিনি MA পড়বেন। আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক এই হিসেবে গেছি, আর এসেছেন মালদহ থেকে এখন যিনি বর্তমান সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন আশ্রমে স্বামী দিব্যানন্দজি মহারাজ। তো যাই হোক, তো সেইখানে, সেটা অন্য কথা, সেটা দিয়ে যাচ্ছি না, সেখানে আমাদের জেলার সাহেব তার সাদর আগ্রহে সমস্ত জেল ঘুরে দেখেছিলাম, সেখানে ফাঁসির মঞ্চ আছে, সেসব দেখলাম। তো সেই ফাঁসির মঞ্চ দেখে এই কথাটা মনে হচ্ছিল। সেই প্রসঙ্গে মনে পড়ে যে এই যে স্বাধীনতা এসেছে, তো রক্ত পিচ্ছিল পথে যতই আমরা গর্ব করি না কেন, আমরা নাকি অসহযোগের পথে রক্ত না ঝরিয়ে স্বাধীনতা পেয়েছি। এখানে নাকি বিপ্লব ছিল না, এখানে নাকি রক্ত ঢেলে দেওয়ার ছিল না, যারা দিয়েছে তারা হয়তো ভুল করে দিয়েছেন। সেটা যে সত্যি নয় তা আমি তো জানি। রক্ত পিচ্ছিল পথে স্বাধীনতা এসেছে, সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তারা তো চিরস্মরণীয় ঠিকই, আর যারা মৃত্যুবরণ করেননি, এইরকম কিছু মানুষকে আমি দেখেছিলাম সামনে, এবং গর্ব হয় যে আমরা তখন ভাবতে পেরেছিলাম যে এই যে যারা স্বাধীনতা এনেছেন, আমাদের তাদের মতো হতে হবে। আমাদের অভিভাবকরা বলতেন। আর ততদিন দুঃখ পাই যখন ভাবি বা দেখি আমাদের নাতি নাতনিদের এমন কোন উদাহরণ দিতে পারি না যে বলবো তোমরা ওর মতো হও, তোমরা ওদের মতো হও। এমন কোন উদাহরণ আমাদের সামনে নেই।
আমরা যাদের দেখে বড় হয়েছি তারা তাদের কাছে অনেক দূরের দেবতার মতো। দেবতা তো আর আদর্শ হতে পারে না, আদর্শ তো হবে আদর্শ মানুষ। তো আমি যখন কিছু বড় হয়েছি তখন সান্নিধ্য পেয়েছি একজনের, তার কথা আজ মনে পড়ছে খুব, তার কথা একটু বলে নি। তিনি হচ্ছেন হেমচন্দ্র ঘোষ, বিপ্লবী শ্রেষ্ঠ হেমচন্দ্র ঘোষ, বিনয় বাদল দিবেশের গুরুদেব। বিনয় বাদল দীনেশকে এই বিপ্লব মন্ত্রে দীক্ষিত করেছিলেন তিনি। তাদের তিনি বিপ্লবী হয়ে গড়ে উঠতে সাহায্য করেছেন। তিনি তখন থাকতেন এই কেওড়াতলা শ্মশান যেখানে শুরু হলো ওই যতীন দাস ব্রিজ থেকে সামান্য একটু গেলেই বাঁদিকে ভবানী চ্যাটার্জি লেন বলে, ভবানী চ্যাটার্জি লেন বলে একটি রাস্তা আছে, ছোট্ট একটি রাস্তা, ওখানে গিয়ে শীতলা তলায় পড়েছে। সেখানে ওনারা তো গাভার ঘোষ দস্তিদার বরিশালে, সেখানে ওই গাভার থেকে আসা কিছু ঘোষ ওখানে বাড়ি করেছে, তার মধ্যে ওনার বাড়ি ছিল। আমি ওখানে একটি বাড়িতে ভাড়া থাকতাম। তো হেমচন্দ্র ঘোষ থাকেন শুনে তার কাছে গিয়েছিলাম, হেমদাদু বলতাম আমি। তো তার কাছে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে মানে দিনের পর দিন যেতাম আর তিনি তার জীবনের কথা শোনাতেন। মজার মজার কথাও বলতেন। তার আগে একটা মজার কথা বলিনি, এত সুন্দর। আর তাকে সবাই বড়দা বলতেন, মানে উনি বিপ্লবীদের বড়দা ছিলেন আর কি। 1884-তে জন্ম, মারা গেছেন 1980-তে। তাহলে বুঝতেই পারছেন অনেক দীর্ঘজীবী হয়েছে। আমি যখন বলছি এটা হচ্ছে 1960-এ শেষ দিক, ওই দশকের শেষ দিক। তো যেতাম, কথা বলছেন বলছেন, নিজের কথা বলছেন, স্বাধীনতার কথা বলছেন, তার সঙ্গী সাথীদের কথা বলছেন। তো বাড়ির লোক তাগাদা দিচ্ছে, এবার চান খাওয়া করতে হবে। তো দুবার হয়তো বলেছেন, তৃতীয়বার তাদের দিলেন প্রচন্ড ধমক। আসলে এমন শোনার ধৈর্যশীল শ্রোতা তো পেতেন না। একবার বিজয়া দশমীতে গেছি প্রণাম করতে, তো প্রণাম করেছি, ওই বাড়ির লোকের উদ্দেশ্যে বলেছেন, কিছু আসেন আসছেন নাকি, লই আসো। তো যথারীতি বাড়িতে ঘোরা নাড়ু নিমকি ইত্যাদি নিয়ে এসে আমার না ঘাড়ে হাত দিয়ে নাড়ু নিয়ে আমার মুখে গুজিয়ে দিলেন। যখন আমার ভাবতেও মানে লোম খারাপ হয়ে উঠছে। এই মানুষটি সুন্দর টকটকে ফর্সা চেহারা, লুঙ্গি পরতেন, চেক চেক লুঙ্গি, গেঞ্জি পরতেন। তো অনেক কথার মধ্যে বলছেন, গর্ব করে বলছেন, জানো 1901 সালে ঢাকায় আমি বিবেকানন্দের দেখা পেয়েছিলাম। বিবেকানন্দের কাছে শুনেছিলাম। দেখুন অদ্ভুত, আমরা জানি যে বিবেকানন্দ বলেছেন, হ্যাঁ দেশের স্বাধীনতার কথা তো বলেছেন, বলেছেন যে কংগ্রেস কি কেবল চুক্তি করে, এই করে এই করে, বলুক বলুক, আমরা দেশ স্বাধীন বলে বেরিয়ে পড়ুক, দেখি ইংরেজ পালাবার পথ কোথায় না পায়। কিন্তু তবু জানি আমরা বিবেকানন্দ বলেছেন যে আত্মিক মুক্তিকে তিনি বড় করে দেখেছিলেন। তো হেমদাদু বলছেন, হেমদাদুকে উনি বলেছিলেন যে দেখো, আগে দরকার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা যদি না পাও তাহলে পরে উপনিবেশের লোক বলে পৃথিবীর লোক তোমার কথায় পাত্তা দেবে না। যদি পৃথিবীকে তোমার কথা শোনাতে হয় তাহলে রাজনৈতিক স্বাধীনতা চাই। এটি নাকি বিবেকানন্দ তাকে বলেছেন। আর গৌরব বলেছিলেন, দেখো
1902 সালে বিবেকানন্দ মারা যান। আমার কি ভাগ্য, অরবিন্দর থেকে আমি ভাগ্যবান। ঋষি অরবিন্দকে আমরা জানি যে বিবেকানন্দ দেখা দিয়েছিলেন, অরবিন্দের কারা কাহিনীতে আছে যে এখানে যখন তিনি অন্তরীণ, সেই সময় হঠাৎ একদিন তিনি অনুভব করলেন যে বিবেকানন্দ আবির্ভূত হয়েছেন, তাকে দীক্ষা দিলেন, তার হাতে গীতা দিয়েছিলেন ইত্যাদি, এবং তিনি বলতেন যে বিবেকানন্দ আমার গুরুদেব। বলছেন অরবিন্দ তো বিবেকানন্দকে স্বপ্নে দেখা পেয়েছিলেন, আমি জলজ্জান্ত বিবেকানন্দকে দেখেছি। এই ছিল তার একটি গর্বের। আরেকটি গর্বের কথা বলতেন জানো, শরৎচন্দ্রের পথের দাবি সব্যসাচী কে? সব্যসাচী আমাকে দেখে শরৎচন্দ্র লিখেছিলেন, আমি শরৎচন্দ্রের সব্যসাচীর প্রেরণাস্থল। এটা ওনার কথা, আমি একেবারে ওনার কথাই বলছি। এই হেমদাদুকে দেখেছি, অনেক কথা তার সম্বন্ধে বলা যায়, একদিন হয়তো তার সম্বন্ধে নয়তো বলা যাবে। আরেকজনের কথা বলি, তাকেও আমি খুব কাছের করে পেয়েছিলাম। তিনি হচ্ছেন গণেশ দা, গণেশ ঘোষ। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের অন্যতম নায়ক। আমার মেয়ে তখন ছোট, তখন বিশ্বলয়ে ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বলে একটি অংশ ছিল। আমরা তখন লুণ্ঠন বলি না, আমরা অভিযান বলি। সেটা পড়তে পড়তে, সেটা শনিবার ছিল রাত্রিবেলা, আমার মেয়ে বলল, আচ্ছা বাবা এগুলো কি সত্যি? বললাম ঠিক আছে, কালকে তোকে উত্তর দেবো, আজকে দেবো না। বলে কেন? আমি বললাম, কালকে দেখবি। রোববার দিন ভোরবেলায়, মানে সকালবেলা প্রাতর রাসের পরে নিয়ে গেলাম পোটোপাড়ার কাছে গণেশদার বাড়িতে। গণেশ দা আপনার কাছে আমার মেয়েকে নিয়ে এলাম। ভালো ভালো, এসো এসো এসো। কেন, কি ব্যাপার বলো দেখি? আমার মেয়ে বলছিল এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ব্যাপারটা সত্যি কিনা, আমি তাই আপনাকে দেখাতে নিয়ে এসছি। মেয়েকে বললাম এই দেখ গণেশ ঘোষ। গণেশ দা এসে বলেন, ভাই রে খুব ভুল করেছো, যদিও ভাবছো সত্য, এখন ভাববে ভুল, বলবে যে ওই বুড়োটা ছিল ওইখানে। আমি বললাম তা হোক গণেশ দা, আপনাকে আমার একটা দাবি পূরণ করতে হবে। বলে বল। আমার মেয়ে একটু আপনার কোলে বসবে। বলে কোলে কি, আপনার মেয়ে আমার বুকে থাকবে? আমি বললাম ও বড় হয়ে বলতে পারবে যে আমি গণেশ ঘোষের কোলে বসেছি। এই গণেশ ঘোষ দিনের পর দিন অনেক কথা শুনেছি তার কাছে। আরেকজন কেউ পেয়েছিলাম কাছে, তিনি হচ্ছেন বীণা দাস ভৌমিক। সেই যে বীণা দাস, বেণী মাধব দাসের মেয়ে। দুই বোন তারা, কল্যাণী দাস আর বীণা দাস। যখন উনি কৃষ্ণনগরে বদলি হয়েছেন, কৃষ্ণনগরে জন্ম বীণা দাসের। তিনি সেন্ট জন ডায়োসেশনে পড়তেন, তারপরে বিএ পাশ করেন বেথুন থেকে। বেথুনের গ্রাজুয়েট হয়ে তার স্নাতক যখন সমাবর্তনে ডিগ্রি নেবেন, সেই সময় তিনি স্ট্যানলি জ্যাকসন, বাংলার গভর্নর, তাকে 5টা গুলি করেন। 5টা গুলি অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়, খোঁপায় করে বন্দুক নিয়ে গিয়েছিলেন এবং ধরা পড়ে। যথারীতি তাকে তো তখন আর ডিগ্রি দেওয়া হলো না। যাই হোক, তিনি ধরা পড়লেন, তার বিচার হয়, 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। রবীন্দ্রনাথের এই মহাত্মা গান্ধীর হস্তক্ষেপে শেষে 2 বছর আগে, 7 বছরের মাথায়, অর্থাৎ 39 সালে তিনি ছাড়া পান। তো মজাটা হচ্ছে কি জানেন, এর সঙ্গে একটা কথা বলি তাহলে বুঝবেন যে দুটোর মধ্যে তফাৎটা কোথায়। কানাইলাল দত্ত, যিনি জেলে
নরেন গোসাইকে মেরেছিলেন একজন, দুজনের মধ্যে একজন কানাইলাল দত্ত, তার ফাঁসি হয়েছিল। তিনি বিয়ে পরীক্ষা দিয়েছিলেন তো, তারপরে ফাঁসি হয়। তখন গভর্নর বললেন, স্যার আশুতোষ তখন ভাইস চ্যান্সেলর, বলেন ওর ডিগ্রি সার্টিফিকেট দেবে না, ডিগ্রি দেবে না। আশুতোষ ভাইস চ্যান্সেলর বললেন, মৃত মানুষের সম্পত্তি কেউ আইনত রাখতে পারে না, মৃত মানুষের সম্পত্তি ফিরিয়ে দিতে হয়। এই সার্টিফিকেটটি মৃত কানাইলাল দত্তের সম্পত্তি, এটি তাকে ফিরিয়ে দিতে আমি বাধ্য। তিনি চন্দননগর কলেজ, ডুপ্লে কলেজ, সেই কলেজে সেটি পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে তার আত্মীয়রা সংগ্রহ করেছেন কিনা জানা নেই। এই কথাটা কেন বললাম না, বীণা দাস তারপরে তো যাই হোক ছাড়া পেলেন। 47 থেকে 51 এই 4 বছর তিনি বঙ্গীয় আইনসভার সদস্য ছিলেন। তারপরে অবশ্য কংগ্রেসের সঙ্গে মতদ্বৈধ হওয়ায় তিনি ছেড়ে দেন। কমিউনিস্ট সরাসরি হননি, কিন্তু বামপন্থায় বিশ্বাস ছিল তার। একটি স্কুলে তিনি চাকরি পান, বীণা দাস বলেই চাকরি পান। সবাই জানতো বেতুন কলেজ থেকে পাশ করেছেন, সার্টিফিকেট নেই। যখন রিটায়ার করলেন তখন পেনশনের সময় সার্টিফিকেট নেই, অতএব পেনশন পাবেন। আর যারা নাকি সহকর্মী তারা তার উপর খুব বিরক্ত ছিলেন যে এই মহিলা, হ্যাঁ, একটা পোস্ট অধিকার করে আছে, সার্টিফিকেট নেই, কিছু নেই। তিনি গেলেন ভাইস চ্যান্সেলরের কাছে, যে আমার সার্টিফিকেটটা যদি ব্যবস্থা করতে পারে তাহলে পরে আমি পেনশন পাই। আর ভাইস চ্যান্সেলর অনেক বুঝলেন, ও সেই সিনেট করতে হবে, করতে হবে, ও সম্ভব নয় ওটা। তিনি সেটি করে দিলেন না। তিনি সহায় সম্বলে, স্বামী মারা গেছেন আগে, তিনি চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে ভিক্ষে করে খেতেন। একদিন দেখা গেল এক বাঙালি বিধবা ভিখারিনী হরিদ্বারের রাস্তায় মরে পড়ে আছে। ছবি বেরোলো কাগজে। ছবিটি দেখে ত্রিগুণাসীন বুঝলেন, এ তো বীণা ভৌমিক, বীণা দাস ভৌমিক। সঙ্গে সঙ্গে সরকারি ইয়ে করে, যে ভাই হোক, হয়তো পোস্টমর্টম ইত্যাদির জন্য দেরি হচ্ছিল কিনা, তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করে আর মৃতদেহ আনার ব্যবস্থা করলেন সৎকারের জন্য। আর সবচেয়ে পরিহাস কি জানেন, 2012 সালে ঠক্কা নিনাদ করে সরকার গ্রাজুয়েট ডিগ্রি এবং সার্টিফিকেট অর্পণ করা হলো প্রীতিলতা ওয়াদ্দেদার এবং বীণা দাসকে, মানে ওয়ারিশদের আর কি, তার ইয়েদের আত্মীয় স্বজন ছিলেন, তাদের হাতে তাদের সার্টিফিকেট তুলে দেওয়া হলো 2012 সালে। তখন মনে হয় যে এ কোন দেশ। স্বাধীনতার সকালকে তখন মনে হয় ওই যে জটিলদার একটা গান আছে, এ কোন সকাল রাতের চেয়ে বেশি অন্ধকার। তো এইরকম অনেক কথা মনে ফিট করে। আরো আছে, ওর মধ্যে যাচ্ছে না, এটা একদিকের কথা আমি বললাম আর কি। এখন কথা হচ্ছে যে স্বাধীনতাটা কি,
এটা যদি বলতে হয় যে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, স্বাধীনতার অর্থ কি, কেউ কেউ আবার ঠাট্টা করে বলে স্বাধীনতা মানে হচ্ছে উচ্ছৃঙ্খলতা, স্বাধীনতা মানে যেন একেবারে জাতি উচ্ছৃঙ্খলতায় ডুবে গেছে। আবার কেউ কেউ বলেন শোনো, স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়, এটা মনে রাখবে, ইত্যাদি। আবার স্বাধীনতার পরে বিশেষ রাজনৈতিক দল তো বলতো না, দীর্ঘদিন একটা ইয়ে ছিল, তাদের স্লোগান ছিল ইয়ে আজাদি ঝুটা হয়। কাজী নজরুল ইসলাম লিখেছেন না এক জায়গাতে, আনিতে পোড়া বার্তাকেও এনেছি খাস। স্বাধীন তাকে তিনি বেগুন পোড়া বলেছেন, কেননা ঘরে ছেলের লাশ লুকিয়ে তবে তো আমার রেখে আমাকে বেরোতে হচ্ছে খাদ্য অন্বেষণে। তো যাই হোক, সে তো একেবারে চরম জিনিস। কিন্তু স্বাধীনতা বলতে যদি স্বাধীনতার কেউ ব্যাখ্যা চায় যে স্বাধীনতা কি, তাহলে কিন্তু গুরুদেবের একটি কথা বাড়ি স্মরণে আসে। স্বাধীনতা হচ্ছে গুরুদেবের ভাষায় আমায় ছেড়ে দেরে দেরে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। এই যে বনের পাখি মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে, কোথায়? নীল আকাশের গায়ে। আর যেতে কোনো বাধা নেই, কিন্তু তবু তার মনটি পড়ে আছে কোথায়? মনটি পড়ে আছে সেই তার নীড়টিতে। যদি অবশ্য তখন তার ছানা থাকে বা ডিম থাকে, তাহলে সেই ডিমের দিকে ডিমে তা দেবে সে। ছানা থাকে তাহলে ছানার দিকে ছানাকে সে খাওয়াবে এসে। আর যদি এমন সময় হয় যে নির তৈরি করতে হবে, তখন সে খুঁজে বেড়াচ্ছে কোথায় নির তৈরি করবার উপকরণ পাবে। নিজে খাচ্ছে, যেমন খাবার নিয়ে আসছে তার সন্ততির জন্য, তাদের খাওয়াবে বলে। আবার সে কি করছে, এই খাবার অন্বেষণ করতে গিয়ে কিংবা খাবার যখন খাচ্ছে সে বিচি সমেত খেয়ে ফেলছে, তার পুলিশের সঙ্গে বিচি বেরিয়ে যাচ্ছে, সেই বিচির থেকে গাছ হচ্ছে। অর্থাৎ প্রকৃতির নিবিড় সান্নিধ্যে সে রয়েছে। যে ফলটি সে খাবে, সে শুধু সেই ফলটি খাবে, অন্য ফলটিকে নষ্ট করবে না। স্বাধীনতা হচ্ছে ঠিক এই পাখিটির মতো, যে আমি উন্মুক্ত, আমি নিজেকে ছড়িয়ে দেব, বিরাটের মধ্যে আমি ব্যক্ত হব। সেই ব্যক্তি কোথায়? দু রকম। একদিকে বলবো আমার নিজের সার্থকতা যদি আমি দেখি, তাহলে স্কাই ইজ মাই লিমিট। আর যদি সমাজের কথা ভাবি, তাহলে দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব খুঁজিয়া, দিশে দিশে মোর ঘর আছে, আমি সেই লব খুঁজিয়া, দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুঝিয়া। সমস্ত পৃথিবী আমার দেশ। এই যে বিরাট ব্যক্তির মধ্যে নিজেকে ছড়িয়ে দিচ্ছি আমি, কিন্তু আমার মনটি বাঁধা আছে কোথায়? আমার দেশের কাছে, দেশের মানুষের কাছে। তাদের যে আমি উন্নতি চাই, তাদের আমি ভালো চাই, তাদের কিছু অন্তত আমি করব। গুরুদেবের কথা, আমার কি লাজ, আমি ততটুকু দেব, তুমি দেছো যতটুকু ভার। কিংবা আবার উনি এক জায়গায় বলছে, তোর উপরে নেই ভুবনের ভার। পৃথিবীর উপকার আমি করতে পারবো না, কিন্তু যতটুকু পারি ততটুকু করব। এবং ওই যে পাখি প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে বাঁধা,
এই যে প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধনে বাধা, এইটি কিন্তু দরকার, প্রয়োজন। এটি কিন্তু বুঝেছিলাম আমরা, বুঝেছিলেন আমাদের প্রশাসকরাও বুঝেছিলেন এক সময়। সেই জন্য এই যে আমাদের সংবিধানের আমাদের যে ডিউটি, এই যে ডিউটির কথা বলতে গিয়ে সেখানে ফান্ডামেন্টাল ডিউটিস, সেখানে 51A ধারাতে লেখা হচ্ছে টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দি ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং forests, lakes, rivers, and wildlife, and to have compassion for living creatures. দেখুন, আমাদের সংবিধানে যারা করেছেন, এটা অবশ্য ডিউটিস এখানে 51A তে এই যে ডিউটিস এসেছে, এই ডিউটি অবশ্য এখানে এই যে কোথায় বললাম, হ্যাঁ 51A তে যে ডিউটিস কথা আমাদের রয়েছে, তো সেইখানে এটা কিন্তু 7th অ্যামেন্ডমেন্টে ঢুকেছিল। প্রথম দিকে কিন্তু আমাদের এই ইয়ের কথা, ডিউটির কথাটা মনে হয়নি। যাই হোক, তখনকার প্রশাসকরা এই যে বুঝেছিলেন প্রকৃতিকে রক্ষা করতে হবে। আজকের দিকে যদি তাকাই তাহলে দেখব যে এটা কথার কথা হয়ে রয়েছে। তা না হলে পরে আজকে এই জলের হাহাকার এত কেন? এই যে গাছের পর গাছ কেটে দেওয়া হচ্ছে, এবং এই গাছ কাটা, কিভাবে গাছ কাটা হয়েছে জানেন? মানে মানুষই তো প্রকৃতির সবচেয়ে বড় শত্রু। কিন্তু এই যে আমাদের বাইপাসের ধারে এই গাছগুলোকে নষ্ট করেছে যারা, হত্যাকারী বলবো, তারা তারা গাছ মানে গাছ খুন করবার একটা নিয়ম আছে, মানে খুব সহজ উপায় আছে, বড় বড় গাছ মেরে ফেলা যায়। আমি সেটা এখানে বলছি না, জানি না মানে প্রত্যেকে কে শুনে ফেলবে। তাহলে অবশ্য এটা বলা যেতে পারে, কারণ এখানে তারা হয়তো মোদক একাডেমির বক্তৃতা শোনেন না। গাছকে যদি দেখি গর্ত করা যায়, স্ক্রুড্রাইভার দিয়ে গর্ত করে করে একেবারে যেখানে নাকি ফ্লোয়েম জাইলেম সেই পর্যন্ত নিয়ে যাওয়া যায়, তারপরে যদি তাদের মধ্যে তুতে আর আফিং বুঝে দেওয়া যায়, এইরকম করে গাছকে হত্যা করা হয়েছে। জগদীশ চন্দ্র বসু দেখিয়েছিলেন কোন গাছের ডাল যদি আমরা কাটি 15 মিনিট তার সেন্সেশন থাকে, মানে তার যে আঘাতের যে বেদনা 15 মিনিট গাছ সহ্য করে, তারপর অবশ্য সেটা। তো সেই প্রকৃতির নদীকে বাদ দেওয়া হয়েছে। এক সময় নেহেরু বলেছিলেন যে আমাদের মাইথন ড্যাম, মানে ডিভিসি মাইথনে উনি গিয়েছিলেন, আমরা তখন ক্লাস 4-এ পড়ি, আমরা রাস্তার ধারে বসেছিলাম তাকে ইয়ে দিতে, বুলগানির খুশচাপ আর নেহেরু দিতে যাচ্ছিলেন, আমরা সেই পতাকা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। তিনি বলেছিলেন এই হচ্ছে আমাদের স্বাধীন ভারতের মন্দির। আজকে দেখা যাচ্ছে যে যথেচ্ছ নদী বাদ দিয়ে কেদার বদ্রী ধ্বংস করেছে, সিকিমের অবস্থা, উত্তর ভারত বঙ্গের অবস্থা, যোশীমঠ এখন দেখুন আর শোনা যাচ্ছে না যোশীমঠের অবস্থা কি। যোশীমঠ কিন্তু সাংঘাতিক ভাবে ভাঙছিল না?
ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটাকে বলা হয়েছে এর খবর তোমরা দিতে পারবে না। মানালি গত বছর কিরকম ভাবে ধ্বংসের কবলে পড়েছে। কাজেই প্রকৃতির সঙ্গে সহাবস্থান যদি না করি, বোঝাপড়া যদি না করি, তাহলে আমাদের এই করতে হবে। শুধু একতরফা প্রকৃতির থেকে দেব না কিছু, এ হতে পারে না। এই কথা অনেক সময় মনে হয়। আর আমাদের এই যে সংবিধানে অনেক কিছু বলা আছে, বুঝলে, ভালো ভালো কথা বলা আছে। স্বাধীনতা অর্থ দায়িত্ব, আগে বললাম, রাইটস, দায়িত্ব, কর্তব্য যেমন আছে। কিন্তু আমাদের যারা স্বাধীন সংবিধান রচনা করেছিলেন, তারা বোধহয় ভাবতে পারেননি কখনো যে রাজ্য এবং কেন্দ্রে দুটো সরকার থাকবে। তাহলে বোধহয় ব্যবস্থা অন্যরকম করতেন। দুটো বিভিন্ন দলীয় সরকার থাকবে, তারা ভেবেছেন বোধহয় ওই এক সরকারই সবসময় ইয়ে হয়ে যাবে। অদূর ভবিষ্যতে, দূর ভবিষ্যতে কি হবে ভাবেননি। সেই জন্যই আজকে এই কেন্দ্র রাজ্য দলাদলি। এ তো ঠিকই, আমাদের যে ইয়ে, তাতে তো রাজ্যকে অর্থের জন্য কেন্দ্রের ইয়ে হতেই হবে, এমনই ইয়ে রয়েছে। এ তো আর আমাদের আমেরিকার মতন নয় যে ইয়ে নয়, ফেডারেল স্ট্রাকচার যদি হয়, রাজ্যের উপরে আরো কিছু ক্ষমতা থাকা উচিত ছিল অন্তত আর্থিক দিক থেকে, কিন্তু সেগুলো তার করেননি। আজকে আমরা তার ফল ভোগ করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু দুটো কথা বলে গিয়েছিলেন যে দেশ স্বাধীন হলে যে দুটো ব্যাপারে সবচেয়ে বেশি সমস্যা হবে, সেই দুটো হচ্ছে ধর্ম আর ভাষা। এই জন্য তিনি আজাদের ফৌজের এক বিশেষ ভাষা ব্যবহার করতেন, ইত্তেফাক ইতমাদ কুরবানি, এই যে কুরবানি এই যে বলেছিলেন, কিংবা গানের ভাষা যে করেছিলেন, কদম কদম बढ़ाए जा खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की कौम पर लुटाए जा। এই যে তার কথা, सुबह सुख चैन की बरखा बड़े से भारत नाम है जागा। এই যে ধর্ম, দেশই হচ্ছে একমাত্র ধর্ম। আর যে ধর্ম, সে ধর্ম তুমি পালন করবে, সেটা হচ্ছে তোমার গোপন, তোমার নিজস্ব। এই বিবেকানন্দের কথা, আগামী 50 বছর দেশই তোমার একমাত্র উপাস্য দেবতা হোক। শিক্ষা, সময় আমার প্রায় শেষই। অদ্ভুত হচ্ছে যে কত কথা মনে আসে, সে বলতে গিয়ে শেষই। তবু যে কথাটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই, যে আমরা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গত 200 বছরের যা ইতিহাস সাথে তো পৃথিবী দেখেছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা 100 বার। কিন্তু সেই গণতন্ত্রের সার্থক হবে কখন? এই আমাদের রুজভেল্ট একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে গণতন্ত্রকে যদি সার্থক হতে হয়, তাহলে প্রয়োজন হচ্ছে শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে একমাত্র সেফগার্ড অফ ডেমোক্রেসি। আমি এই কথা মানতাম এবং আমি আমার ছাত্রদের বলেছি। আজকে আমি মত পাল্টেছি, শিক্ষা নয়, গণতন্ত্র সার্থক হয়, গণতন্ত্র সার্থকতা নির্ভর করে একটি গুণের উপরে, সততা, অনেস্টি। আমরা অনেস্ট নই, একেবারে 80 নখর আমরা অসৎ। সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা গণতন্ত্রকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে পেরেছি, কিন্তু আদর্শ গণতন্ত্র হিসেবে নয়। এটি পিপলস ডেমোক্রেসি যাকে বলি তা নয়, এটি হয়ে গেছে পার্টিস ডেমোক্রেসি বা রুলার্স ডেমোক্রেসি।
সততা নেই। তা না হলে পরে খাবারে বিষ মেশায় কোন দেশ আছে দেখুন। আমি বিদেশের কথা শুনি, শোনার খবর, জানার খবর হয়েছে যে তাদের খাবার কিরকম হয়। শিশু খাদ্যে বিষ মেশায় আছে, এবং সেটাও কি ধরা পড়েও ধরা পড়ে না, আজকের কাগজেই আছে। মশলাগুলিতে যেসব মশলা বিদেশ থেকে ফেরত এসেছে, বিদেশে বিক্রি বন্ধ হয়ে গেছে, তার ভারতবর্ষে যেগুলো ব্যবহার করা হয় তার মধ্যে দেখা গেছে যে একটা বড় অংশের মধ্যে ইথিলিন অক্সাইড আছে, যেটি নাকি বিষ। কিন্তু বলেনি কোন 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 মশলা এগুলো হয়েছে। তাই জেনে আমার কি হবে? মনে যেন আমি জেনে মনে করতে করে বাহ, হ্যাঁ, মনের আনন্দে বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি, নাকি ভয় ভয়ে খাবো, ওরে বাবা বিষ খাচ্ছি, ওরে বাবা বিষ খাচ্ছি। কাকে আমরা বিষ বলবো সে কথা বলা নেই। এইখানেই তো একটা বিরাট অসততা। আপনি জানেন তো, একটা ওষুধ, যে ওষুধ বাজারে 20 টাকা বিক্রি হয়, সেই ওষুধটা তৈরি করতে কত পয়সা লাগে? 80 পয়সা থেকে 1 টাকা 20 পয়সা। যদি 8 টাকায় বিক্রি হয়, তাহলে পরে তাদের প্রত্যেকটি জায়গা যেখান থেকে আসে, যে ধাপে 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 আসে, তাদের লাভ থাকে। জেনারিক নাম ডাক্তাররা লেখেন না, লিখলে পরে যদি কম দামে অন্য ওষুধ আমরা কিনি। তো কাজেই এই আমাদের সময় হয়ে গেছে। আমাদের প্রথম শিক্ষা কমিশনে, রাধাকৃষ্ণন কমিশন, সেখানে বলা হয়েছিল ধর্মীয় শিক্ষার কথা। ধর্ম শিক্ষা মানে বিশেষ ধর্ম নয়, সমস্ত ধর্ম যে সমান, সমস্ত ধর্ম যে এক, সেই দিকে শিক্ষার কথা। আমরা ছোটবেলা দেখেছি, আমাদের জগতের ধর্মগুরু বলে একটি বই ছিল, তার মধ্যে আমরা হযরত মুহাম্মদের কথা পড়েছি, নানকের কথা পড়েছি, ইত্যাদির কথা পড়েছি। আমাদের 8 পর্যন্ত যে বিজ্ঞান বইটি ছিল, ইংরেজি বই ছিল, তাতে আমরা যীশু খ্রিস্টের কথা পড়েছি। এখন সেই কথা পড়ানো হয় না। তো সেকুলারিজমটি, সকল ধর্ম যে এক, একটি ছাত্রের মনে সেটি ঢুকবে কি করে, সে বুঝবে কি করে, সে জানবে কি করে, জানার পথটি তো বন্ধ করে রেখে দিয়েছি। অসততা, ইচ্ছে করে, কি জানি, হয়তো ইচ্ছে করে। তা না হলে পরে আপনারা বুঝতে পারেন যে ইতিহাসকে তৈরি করা হয়। আজকের কথা নয়, আজকের শাসককে লোকে দোষ দিচ্ছে। ভারতবর্ষের ইতিহাস যখন লেখার কথা হলো, রমেশচন্দ্র মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন বলে দেওয়া হলো না, স্বাধীনতার কৃতিত্বটা সমস্ত রাজ্যকে সমানভাবে ভাগ করে দিতে হবে। আরে, এ তো অদ্ভুত কথা। আমি যদি আজকে আন্দামানে যাই, তো আন্দামানে গিয়ে কি দেখবো? এই যে বিরাট যে সেই আন্দামানের লিস্ট রয়েছে, সেই লিস্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাঙালি, তারপরে পাঞ্জাবি। রমেশচন্দ্র মজুমদার চলে এলেন, রাজি হলেন না, পরে অবশ্য উনি নিজে আলাদা করে বই লিখেছিলেন। তারাচাঁদকে দায়িত্ব দেওয়া হলো। ফলে কি হয়েছে জানেন তো? ওই যে, সেই জন্য বলেছিলাম, সততা যদি হয়, তাহলে সততাই শিক্ষাকে আদর্শ পথে প্রবাহিত করবে। সততাই বিদ্যাকে ইন দি ট্রু ফর্ম অফ দি ট্রু সেন্স অফ দি টার্ম নিয়ে আসবে। তা না হলে কি হবে? আমাদের উপনিষদ বলেছে বিদ্যার অবিদ্যা, এবার একটি নতুন টার্ম যোগ হয়েছে এখানে, কুবিদ্যা। ফলে আমরা কুবিদ্যার চাষ করছি। তো এইরকম অনেক কথা মনে হয়, আনন্দও যেমন হয়। আমরা অনেক এগিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছি, এও তো ঠিক কথা। যখন মেঘনাথ সাহা বলেছিলেন যে এই ওপরে যান ইয়ে করার কথা হলো, তখন লোকে হেসেছিল।
মানে ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে। তো আজকে অ্যাস্ট্রোফিজিক্স ছিলেন তিনি, তো আজকে সেগুলো সফল হয়েছে। এরকম অনেক জিনিস আমরা করেছি ঠিকই, কিন্তু অসৎ হওয়ার দরুন কোনো জিনিসেরই সুফলটুকু পৌঁছচ্ছে না একেবারে শেষ পর্যন্ত। শেষ করবো একটা কথা বলে, যে যদি নাকি আমাদের এই যে এত আবিষ্কার ইত্যাদি যদি নাকি সত্যিকারে মানুষের কাছে না পৌঁছয়, তাহলে পরে তার ফল কি? স্বামীনাথনের সঙ্গে 3বার আমি দেখা হয়েছে। স্বামীনাথন বলেছিলেন, তোমার আইআইটি তে কোন চাষের ফর্মুলা বেরোচ্ছে, চা দিয়ে কৃষকের কি লাভ, যদি কৃষক সেটি জানতে না পারে। সেই জন্য তার ফর্মুলা ছিল ল্যাব টু ল্যাব, ল্যাব টু ফিল্ড, ফিল্ড টু ল্যাব, ফিল্ড টু ফিল্ড। কাজেই শিক্ষাকে যদি একেবারে তৃণমূল স্তরে নিয়ে যেতে না পারি তার ফল, তাহলে পরে দেশে এগোবে কোত্থেকে? তাহলে এটাও ঠিক যে স্বাধীনতা দিবসে অঙ্গীকার হচ্ছে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে তো ঠেলেও এগোনো যাবে না, দড়ি দিয়ে বেঁধেও এগোনো যাবে না। কিরকম ভাবে এগোনো যাবে? যদি যার কাজটুকু, যে রাস্তা পরিষ্কার করে সে ঠিক সময় পরিষ্কার করবে, যে নর্দমা পরিষ্কার করে সে ঠিক সময় পরিষ্কার করবে, ছাত্র তার বইয়ের পাতাটি ঠিক সময় উল্টাবে, কেমন? তাহলে পরেই দেশ এগোবে। যে দোকান খুলবে সে ঠিক সময় দোকান খুলবে, যে অফিসে যাবে সে ঠিক সময় তার চেয়ারটিতে গিয়ে বসবে, তবেই দেশ এগোবে। আর বেশি বলবো না, বলে অনেক কিছু বলার তো নেই। ওই যে বললাম স্বাধীনতা দিবসের ভাবনা, কত যে ভাবনা আসে। আর এই তো বয়স তো কম হলো না, দেখেছিও অনেক, শুনেছিও অনেক। সব ভাবনা যেন জট পাকিয়ে আসতে চায়, কোনটা ছেড়ে যে কোনটা বলবো সেটা বুঝে উঠতে পারি না। এই সমস্ত ভাবনা বলতে গেলে হয়তো 1 সপ্তাহ লেগে যাবে। তবে যাই হোক, এই আমার এই সামান্য কথা, এগুলি যে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম, এই জন্য মোদক একাডেমিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং